সন্দেহ নেই যে ব্যাপারটা বড় শোচনীয়। কে ভেবেছিল যে 32 বছর বয়স পর্যন্ত স্বাভাবিক শান্ত জীবন কাটানোর পর গণপতি এমন একটা ভয়ানক ব্যাপারে জড়িয়ে পড়বে? শিক্ষিত সদ্বংশের ছেলে, কথায় ব্যবহারে ভদ্র আর নিরীহ, জীবনে একরকম সব দিক দিয়েই সুখী, সে কিনা একটা লজ্জাকর হত্যাকাণ্ডের আসামি হিসাবে ধরা পড়ল। লোকে একেবারে থ বনে গেল। এবারের নিবেদন মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প ফাঁসি। গল্প পাঠে দেবরাজ ভট্টাচার্য, রমা জয়তী চক্রবর্তী, পরিচালনায় সৌভিক সাহা। শুরু হচ্ছে ফাঁসি। কি সাংঘাতিক মানুষ বাবা! চরিত্রবান ভদ্রলোকের মুখোশ পরে সকলকে খুনিটা ঠকিয়ে আসছিল কিভাবে এতদিন, হ্যাঁ বলো দেখি। সত্যি তো, জগতে এমন মানুষও থাকে, ভাবা যায়। গণপতিকে পুলিশে ধরবার পর ভীত, বিব্রত ও লজ্জায় দুঃখে আধমরা আত্মীয় স্বজনের চেয়ে চেনা আর আধচেনা অনাত্মীয়দের উত্তেজনাই যেন বেশি মনে হতে লাগলো। বিচারের দিন আদালতে ভিড় যা জমতে লাগলো তা বলবার নয়। টিকিট কিনে স্টেজে নাটকের অভিনয় দেখাচ্ছে, আদালতে নারী ঘটিত খুনি মোকদ্দমার বিচার দেখা যে কত বেশি মুখরোচক সে শুধু তারাই জানে। রোজ খবরের কাগজে আইন আদালতের কার্যকলাপের বিবরণ পড়েও যাদের কৌতূহল মেটে না। বেলা 10টায় খাওয়া দাওয়া সেরে উকিল মুক্তারের মতো যারা আদালতে ছুটে যায়। গণপতির বাড়িতেই তিনজন উকিল। তার বাবা রাজেন্দ্রনাথের এককালে মস্ত পসার ছিল। মাসে একসময় 10,000 টাকা উপার্জন করেছেন। এখন 70 বছর বয়সে আর কোর্টে যান না। বড় ছেলে পশুপতি বছর 12 প্র্যাকটিস করছে। বাপের মতো না হলেও তারও নামডাক নেহাত মন্দ নয়। গণপতির ছোট ভাই মহিপতিও উকিল, তবে সে আনকোরা, নতুন। বড় উকিলের বড় উকিল বন্ধুই থাকে, একই পেশা কিনা। গণপতির পক্ষ সমর্থনের জন্য এমন অনেক নামকরা আইনজ্ঞ জড়ো হলেন যে তাতেও মামলার গুরুত্ব গুরুতর রকমের বেড়ে গেল। তবে গণপতিকে শেষ পর্যন্ত বাঁচানো যাবে কিনা সে বিষয়ে ভরসা করবার সাহস এদের রইল কম। মুশকিল হলো এই যে মামলাটা একেবারেই জটিল নয়। মামলা যত জটিল হয়, আইনের বড় বড় মাথাওয়ালা লোক তাকে জটিলতর করে তুলে খুশি মতো মীমাংসার দিকে ঠেলে দেবার সুযোগ পান তত বেশি। এ একেবারে সহজ সরল ঘটনা। বাইরে থেকে ঘরে শিকল তোলা ছিল, আর স্বয়ং পুলিশ গিয়ে সেই শিকল খুলেছিল। ভেতরে ছিল শুধুমাত্র রক্তমাখা মৃতদেহটা আর ভয়ে আধ পাগলা হয়ে যাওয়া গণপতি। গোটা 2 টিকটিকি আর কয়েকটা মশা ছাড়া ঘরে কোনো দ্বিতীয় প্রাণী ছিল না। মশা অবশ্য মানুষ মারে, সত্যি বলতে মানুষে যত মানুষ মারে তার চেয়েও ঢের ঢের বেশি মারে। তবু কেন যে এই খুনের অপরাধটা মশার ঘাড়ে চাপানোর কথাটা গণপতির পক্ষের উকিলরা একবারও ভেবে দেখলেন না তা তারাই জানেন। তারা শুধু প্রমাণ করার চেষ্টা করতে লাগলেন যে মৃতদেহটা আগেই ঘরের মধ্যে ছিল, পরে গণপতিকে ফাঁকি দিয়ে ঘরে ঢুকিয়ে বাইরে থেকে শিকল তুলে দেয়া হয়। বড় বিপদ, দয়া করে একবার আসবেন। এই কথা বলে গণপতিকে ফাঁকি দিয়েছিল একটি লোক, যার বয়স ছিল প্রায় 40। পরনে ছিল কোঁচানো ধুতি, সিল্কের পাঞ্জাবি আর পালিশ করা ডার্বি শু, গোঁফদারি কামানো, চোখে পুরু কাচের চশমা, বিবর্ণ ফর্সা রং। লোকটাকে দেখতে নাকি অনেকটা কলেজের প্রফেসরের মতো। কলেজের প্রফেসর হলেই মানুষের চেহারা কোনো বৈশিষ্ট্য অর্জন করে কিনা গণপতিকে এই কথা জিজ্ঞাসা করা হলে সে জবাব দিতে পারেনি। বোকার মতো হাঁ করে বিচারকের দিকে তাকিয়েছিল। তারপর বলেছিল, ওই লোকটি ছাড়া আরো 3 জন লোককে আমি দেখতে পেয়েছিলাম হুজুর। বাড়ির ওই সরু লম্বা বারান্দাটার শেষে 3 তলার সিঁড়ির নিচে অন্ধকারে কারা যেন দাঁড়িয়েছিল। অন্ধকারে দাঁড়াইয়া থাকিলে
তাদের আপনি দেখিতে পাইলেন কেমন করিয়া? বিচারক এই কথা জিজ্ঞাসা করলে গণপতি কিছুক্ষণ চুপ করে থেকে এমন একটা জবাব দিয়েছিল যে বিচারক সন্দিগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিলেন। গণপতি যে কৈফিয়ত দিল সেটা যে একেবারে অসম্ভব তা অবশ্য বলা যায় না। অমন কত মজার ব্যাপার এই মজার জগতে ঘটে। কিন্তু দুঃখের বিষয় ৮-১০ জন দেশ প্রসিদ্ধ উকিল ব্যারিস্টারের চেষ্টাতেও এটা ভালো মতো প্রমাণ করা গেল না। শেষ পর্যন্ত গণপতির ফাঁসির হুকুম হয়ে গেল। ফাঁসি। বিচারক হুকুমটা দিলেন ইংরেজিতে। বাংলায় যার মোটামুটি অর্থ এই যে গলায় দড়ির ফাঁস পরিয়ে নিয়ম মতো গণপতিকে ঝুলিয়ে দেয়া হবে যতক্ষণ না সে মরে। তবে হুকুমটা যদি গণপতির পছন্দ না হয় সে ইচ্ছে করলে আপিল করতে পারে। বুড়ো রাজেন্দ্রনাথের ক্ষীণ দৃষ্টি চোখ দুটো কাঁদতে কাঁদতে প্রায় অন্ধ হয়ে গেল। গণপতির বোনেরা ও বৌদিরা যে কান্নার রোল তুলল, সমস্ত পাড়ার আবহাওয়াটা তাতে যেন বিষণ্ণ হয়ে গেল। গণপতির বউ রমা ঘন ঘন অজ্ঞান হয়ে পড়তে লাগল। তার যে গাল দুটো লজ্জা না পেলেও সারাক্ষণ গোলাপের মতো লাল হয়ে থাকত, সে গাল একেবারে কাগজের মতো ফ্যাকাশে বিবর্ণ হয়ে গেল। গণপতির বিধবা পিসি ঠাকুর ঘরে এত জোরে মাথা খুঁড়লেন যে ফাটা কপালের রক্তে তার চোখের জল খানিকটা ধুয়ে গেল। যথা সময়ে আপিল করা হলো। অনেক চেষ্টা আর অনেক টাকা পয়সা খরচ করে গণপতির পক্ষে আরও কয়েকজন সাক্ষী আর প্রমাণও সংগ্রহ করা হলো। তার ফলে সন্দেহের সুযোগে গণপতি পেল মুক্তি। যে লোকটিকে খুন করার জন্য গণপতির ফাঁসির হুকুম হয়েছিল, তাকে কে বা কারা খুন করেছে পুলিশ তারই খোঁজ করতে লাগল। গণপতির বাড়ি ফেরবার অধিকার যখন জুটল, দুপুরের আকাশ ভরে তখন মেঘ করেছে। দিনের বেলা খুব ঘটা করে মেঘ করলে মনে হয় এ আর কিছুই নয়, রাত্রিরই বাড়াবাড়ি। গণপতির কান্না পাচ্ছিল না, আনন্দে নয়, শ্রান্তিতেও নয়, বিগলিত মানসিক ভাবপ্রবণতার জন্যও নয়, সম্পূর্ণ অকারণে একটা চিন্তাহীন স্তব্ধ অন্যমনস্কতায় তার কান্না পাচ্ছিল। বন্ধুবান্ধবের হাত এড়িয়ে সে পশুপতির সঙ্গে ব্যারিস্টার মিস্টার দের মোটরে উঠে বসল। মোটরের কোণে গা এলিয়ে দিয়ে পশুপতি ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল। তারপর নিজেই মিস্টার দের পকেটে হাত ঢুকিয়ে মোটা একটা সিগার বার করে ধপধপে সাদা দাঁতে কামড়ে ধরল। মিস্টার দে একগাল হেসে বললেন, যাক, কি যে তার যাওয়ার অনুমতি পেল বোঝা গেল না। হয়তো গণপতির দুর্ভোগ, নয়তো অসংখ্য মানুষের পাগলামি ভরা দিনটা, আর নয়তো পশুপতি যে সিগারটা ধরিয়েছে সেটা। গণপতি পাংশ মুখ তুলে একবার তার তৃপ্ত উদার মুখের দিকে তাকালো, তারপর তাড়াতাড়ি বাইরের দিকে মুখ ফিরিয়ে নিল। একবার এই গাড়িতেই সে মিস্টার দের সঙ্গে বসেছিল। কোথায় যাওয়ার জন্য আজ সেটা ঠিক মনে নেই। গাড়ি ছাড়বার আগে হঠাৎ মিস্টার দে হাত বাড়িয়ে ফুটপাতের একটা ভিখারির দিকে একটা আনি ছুঁড়ে দিয়েছিলেন। দানের পুণ্য আলোর মতো সেদিন যেভাবে মিস্টার দের মুখখানিকে উদ্ভাসিত করে তুলেছিল, আজ জীবনদানের পুণ্য তো তার চেয়ে প্রখর জ্যোতির রূপ নিয়ে ফোটেনি। অবিকল তেমনি মুখভঙ্গি মিস্টার দের। ভিখারিকে একটা আনি দিয়ে তিনি যেমন করেছিলেন, জীবন ফিরে পেয়ে তার নিজেরও তেমন উল্লাস হলো কই। জীবনের কত অসংখ্য ছোট ছোট পাওনা তাকে এর চেয়ে শতগুণে উত্তেজিত করেছে, নিবিড় শান্তি দিয়েছে। সুদীর্ঘ ভবিষ্যৎ ধরে বেঁচে থাকবার অধিকারটা যতভাবে যত দিক দিয়েই সে কল্পনা করার চেষ্টা করুক, জ্যোৎস্নালোকে ছাদে বসে রমার সঙ্গে 1 মিনিট কথা বলবার কল্পনা তার চেয়ে যে কত ব্যাপক,
কত গাঢ় রসে রসালো। দু ভাইকে বাড়ির দরজায় নামিয়ে দিয়ে মিস্টার দে চলে গেলেন। তখন ঝমঝম করে বৃষ্টি নেমেছে। গাড়ি বারান্দা সিঁড়িতে বাড়ির সকলে ভিড় করে দাঁড়িয়েছিল। বৃষ্টি না নামলে হয়তো প্রতিবেশীরাও অনেকে আসত। গণপতি নেমে প্রথমে রাজেন্দ্রনাথকে প্রণাম করবে। পিসিমা তাই সে পর্যন্ত ধৈর্য ধরে রইলেন। গণপতির প্রণাম শেষ হতেই তাকে বুকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ফেললেন। এতদিনে ঘরের ছেলে ঘরে ফিরল, কি চেহারা হয়েছে বাবা। গণপতির কেমন একটা অস্বাভাবিক লজ্জা হচ্ছিল। বাড়ি আসবার জন্য মিস্টার দের গাড়িতে উঠে কাঁদবার যে জোরালো ইচ্ছেটা তার হয়েছিল, হঠাৎ কখন তা লোপ পেয়ে গিয়েছে। নিজেকে লুকোতে পারলে এখন সে যেন বেঁচে যায়। জেলখানায় তার সেই নিভৃত সেলটার জন্য গণপতির সমস্ত মনটা লোলুপ হয়ে উঠেছে। মনে হচ্ছে আর কিছুক্ষণ এভাবে কাটলে তার মাথার মধ্যে কিছু একটা ছিঁড়ে যাবে। আর কেউ কাঁদছে না দেখে পিসিমা একটু পরে নিজেকে সামলে নিলেন। তখন পশুপতির স্ত্রী পরিমল বলল, কি চেহারাই হয়েছে তোমার ঠাকুরপো। গণপতি গলা সাফ করে মৃদু একটু হেসে বিনয়ের সঙ্গে বলল, আর চেহারা! যার জীবন যেতে বসেছিল চেহারা দিয়ে সে কি করবে? এই কথাটাই গণপতি এমনিভাবে বলতে চেয়েছিল, কিন্তু শোনালো অন্যরকম। মনে হলো বৌদির স্নেহের উৎকণ্ঠার জবাবে সে যেন ভারী রূঢ় একটা ভদ্রতা করেছে। গণপতিও হঠাৎ তা খেয়াল করে মনে মনে অবাক হয়ে গেল। এমন শোনালো কেন কথাটা? কারণটা গণপতি যেন বুঝতে পারল। রোগে যে রোগা হয়, চেহারা খারাপ হওয়ার অধিকার তার আছে, সেটা তার দোষ নয়। কিন্তু খুনের দায়ে জেলে গিয়ে রোগা হয়ে আসবার অধিকার এই জগতে কারো নেই। সে তো পাপের ফল, অন্যায়ের প্রতিক্রিয়া। তার দুর্বল দেহ ও পাংশু মুখ শুধু এই কথাটাই ঘোষণা করছে, অতি লজ্জাকর একটা খুনের দায়ে সে পুলিশের হাতে ধরা পড়েছিল। মাথাটা ঘুরছিল। গণপতি একবার বিউভলের মতো সকলের মুখের দিকে তাকিয়ে দেখল। এতক্ষণে তার চোখ পড়ল রমার দিকে। আর সকলে তার চারিদিকে ভিড় করে এসে দাঁড়িয়েছে। রমা কিন্তু কাছে আসেনি। পাশের লাইব্রেরি ঘরের দরজার আড়ালে সে পাথরের মূর্তির মতো স্তব্ধ হয়ে আছে, অনেক দূরে, দীর্ঘ ব্যবধানে। তাকিয়ে থাকতে থাকতে ব্যবধানটা যেন ক্রমেই বাড়তে লাগলো, তারপর লুপ্ত হয়ে গেল অন্ধকারে। বাড়ি ফিরে পরিমলের সঙ্গে একটা কথা বলেই গণপতি যে অজ্ঞান হয়ে পড়ে গেল, এতে কারো অবাক হওয়ার কারণ ছিল না। প্রায় 6 মাস ধরে বেচারা কি কম সহ্য করেছে। গণপতি যে অনেকগুলো দিন ধরে ফাঁসির দিনও গুনেছে। ফাঁসি ভাবতে গেলেও নিরাপদ সহজ মানুষের দম আটকে আসে, আসে না? অজ্ঞান হয়ে পড়বে বই কি গণপতি? অনেক আগেই তার 2 বার জ্ঞান হারানো উচিত ছিল। একবার যখন সে নিজের ফাঁসির হুকুম শোনে, আর যখন সে জানতে পারে এ জীবনের মতো ফাঁসিটা তার বাতিল হয়ে গিয়েছে। আশ্চর্য রকম শক্ত মানুষ বলেই না জ্ঞান হারানোটা সে এতক্ষণ ঠেকিয়ে রেখেছিল। সহ্য শক্তি রমারও কম নয়। আজ কতকাল সে খুনি আসামির বউ হয়ে বেঁচে আছে। অপাপবিদ্ধ পবিত্র মানুষের ঘরকন্যার মধ্যে পাড়ার একপাল ভদ্রমহিলার কৌতুক ও কৌতূহল মেশানো সহানুভূতির আবর্তের মধ্যে গলা পর্যন্ত ডুবে কতদিন ধরে সে দিনরাত্রি কাটিয়েছে স্বামীর ফাঁসির তারিখের বৈধব্যকে ক্রমাগত বরণ করে করে। আপিল যদি না করা হতো, আজ রাত পার হলে কারো সাধ্য ছিল না রমাকে বউ করে রাখে। তবু এখনও পাথরের মূর্তির মতো তার দাঁড়িয়ে থাকবার ভঙ্গি দেখলে অবাক হয়ে যেতে হয়। চোখে না আছে ভয়, না আছে দেহে শিহরণ। পাথরের মূর্তির মতোই তার কাঠিন্য যেন অকৃত্রিম। গণপতি যে অজ্ঞান হয়ে পড়ে গেল, তাতেও যেন তার কিছু এসে গেল না। লাইব্রেরি ঘরের ভিতরে লুকিয়ে পড়াটাই
সে যেন ভালো মনে করল। স্বামীর জ্ঞান ফেরাবার কি আয়োজন হলো, অন্ততপক্ষে একবার তাকিয়ে দেখবার শখটাও বা তার গেল কোথায়? এই কৌতূহল যে মেয়ে দমন করতে পারে, ধরিত্রীর মতো তার সহ্য শক্তিও সত্যিই অতুলনীয়, মৃত ও অসাড়। মাথায় জল দিতে দিতে অল্পক্ষণ পরেই গণপতির জ্ঞান ফিরে এলো। জামাকাপড় বদলে এক বাটি গরম দুধ খেয়ে সে সকলের সঙ্গে ভেতরের বড় ঘরে গিয়ে বসল। পশুপতি একবার প্রস্তাব দিয়েছিল, আমি বলছিলাম যে নিজের ঘরে গিয়ে বিছানায় শুয়ে বিশ্রাম করুকে। গণপতি নিজেই তাতে রাজি হল না। না থাক, এখনই তার দরকার নেই। জ্ঞান ফেরবার পর নিজেকে লুকোনোর ইচ্ছাটা কেন জানি তার কমে গিয়েছিল। অনেক জল ঢালবার ফলে মাথাটা বোধহয় ঠান্ডা হয়ে এসেছিল। সকলের সঙ্গে কথা বলবার জন্যে এতক্ষণে একটু আগ্রহী তার হতে লাগল। এ কথা সে কথা হতে কথাবার্তা অনেক সহজ হয়ে আসলো। 6 মাসের মধ্যে আত্মীয় স্বজন অনেকের সঙ্গেই বহুবার গণপতির দেখা হয়েছে, তবু সে এমনভাবে কথা বলতে লাগলো যেন ওই সময়কার পারিবারিক ইতিহাসটা ঘুণাক্ষরে জানবার উপায়ও তার ছিল না। যে ব্যাপার এখানে সে নিজে দেখে গিয়েছিল, পরিমল তার বর্ণনা দিতে আরম্ভ করলে আজই যেন সে প্রথম শুনছে, এমনিভাবে শুনে গেল। তারপর সে কি কাণ্ড! কি বলবো তোমায় ঠাকুরপো। স্মৃতি, চিন্তা, অনুভূতি, কল্পনা সব গণপতির ভেতরে কম বেশি জড়িয়ে গিয়েছে ঠিকই, তবু জানা কথা তো ফাঁসির আসামিও ভোলে না। কিন্তু এই অভিনয়ই গণপতির ভালো লাগছিল। এমনভাবে এ কথা সে কথা জানতে চাইলে আর যে যাই বলুক তাই শুনে গেলে যেন আস্তে আস্তে তার নিজের আর অন্য সবারই বিশ্বাস জন্মে যাবে যে অনেক দিনের জন্য সে যেন দূর দেশে বেড়াতে গিয়েছিল। এতদিন তার বাড়িতে না থাকার আসল কারণটা যেন সবাই ভুলে যাবে। হয়তো তাই যেতে লাগলো। হঠাৎ করে যখন আসল কারণটা মনে পড়ছিল, তখন সকলেই যেন একটু চমকে উঠতে লাগলো। গণপতিকে পুলিশে ধরবার অল্প কিছুদিন আগে মহা সমারোহে তার ছোট বোন রেনুর বিয়ে হয়েছিল। গণপতি একসময় রেনুর সম্বন্ধে প্রশ্ন করতে সকলের মধ্যে একটা সচকিত ভাব দেখা গেল, কিন্তু বয়স্করা কেউ জবাব দিল না। শুধু পশুপতির 7 বছরের মেয়ে মায়া বলল, পিসিমাকে শ্বশুর বাড়িতে রোজ মারে কাকা। গণপতি অবাক হয়ে বলল, মারে? হ্যাঁ, তুমি মানুষ মেরেছ কিনা তাই জন্য। এই মায়া, কি হচ্ছে এসব? তোর এখন এখানে থাকবার দরকার কি বল দেখি? যা ওপরে দালানে গিয়ে খেলগে যা। 3-4 জন একসঙ্গে ধমক দিতে মায়া সভয়ে চুপ করে গেল। মনে হলো ধমকটা যেন গণপতিকেই দেওয়া হয়েছে, কারণ মায়ার চেয়েও তার মুখখানা বেশি শুকিয়ে গেল। আবার কিছুক্ষণ কারো মুখের দিকে চোখ তুলে তাকাবার তার ক্ষমতা হবে না। পশুপতি গলা সাফ করল, ঠিক মারে তা নয়, তবে ওরা ব্যবহারটা ভালো করছে না। বড় বোন বেনু বলল, বিয়ের পর সেই যে নিয়ে গেল মেয়েটাকে, এ পর্যন্ত আর একবারও পাঠায়নি। মহি 2 বার আনতে গেল, তাও আনতে দিল না। রাজেন্দ্রনাথ কাঁপা কাঁপা গলায় বললেন, থাক না ওসব কথা। বাড়িতে ঢুকতে না ঢুকতে ওকে ওসব শোনাবার দরকার কি? ও তো আর পালিয়ে যাবে না রে বাবা। খানিকক্ষণ সবাই চুপ করে রইল। বাইরে বৃষ্টিটা মাঝখানে একটু কমেছিল, এখন আবার আরো জোরে শুরু হয়েছে। ঘরের মধ্যে এখন ভিজে বাতাসের গাঢ় স্পর্শ পাওয়া যায়। রমা এবারও ঘরে আসেন। এবারও সে নিজেকে পাশের ঘরের দরজার ওদিকে আড়াল করে রেখেছে। তবে এখন সে আর দাঁড়িয়ে নেই, মেঝেতে বসেছে। একতলার রান্নাঘর থেকে ডাল সম্ভারের গন্ধ ভিজে বাতাসকে আশ্রয় করে এ ঘরে এসে জমা হয়েছে। বেনুর বড় মেয়ে শৌখিন সুহাসের গা থেকে এসেন্সের যে গন্ধ এতক্ষণ পাওয়া যাচ্ছিল তাও ঢেকে গিয়েছে। পিসিমা কয়েক মিনিটের জন্য ঠাকুর ঘরে গিয়েছিলেন। প্রসাদ ও প্রসাদী ফুলের রেকাবি হাতে তিনি এই সময় ফিরে আসলেন। সকলের আগে গণপতিকে বললেন, জুতো থেকে পাটা খোল তো বাবা, শুনছিস? খোল।
জুতোর স্পর্শ ছেড়ে গণপতি পবিত্র হলে পিসিমা প্রসাদী ফুল নিয়ে তার কপালে ঠেকালেন, তারপর প্রসাদ হাতে দিলেন। তারপর আজও আধা আদর আর আধা ধমকের সুরে তার চিরকালের অনুযোগটা শুনিয়ে দিলেন। ঠাকুর দেবতা তো কিছু মানবি নে, শুধু অনাচার করে বেড়াবি, যত সব। এই ঘরে কেউ কিছু বলল না, কিন্তু পাশের ঘরের দরজার ওদিক থেকে অস্ফুট কণ্ঠে শোনা গেল, মা গো, মা। পিসিমা চমকে উঠে বললেন, কার কি হলো? কে গো ওখানে, বৌমা? পরিমল জিজ্ঞাসা করল, কি হলো রে রমা? রমার আর কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। পরিমলের কোলের ছেলে মেঝেতে হামা দিতে দিতে নাগালের মধ্যে এসে পড়েছিল। গণপতি হাত বাড়িয়ে তাকে কোলে তুলে নিল। ওকে আদর করবার ছলে মাথা হেঁট করে থাকা সহজ। রাজেন্দ্রনাথ আবার কাঁপা গলায় বললেন, দেখ তো সুহাস, মেজো বৌমার কি হলো? পিট হলো নাকি? পরিমল উঠে দাঁড়ালো। তুই বস, আমি দেখছি। উঠে গিয়ে নিচু গলায় রমাকে কি যেন জিজ্ঞাসাবাদ করে সে ফিরে এলো। না না, কিছু হয়নি, এমনি ঠিকই আছে। একেবারেই কিছু হয়নি। কি আর হবে ওই পাথরের মতো শক্ত মেয়েটার? এই যে এতকাল গণপতি জেলখানায় আটক ছিল, ফাঁসি এড়ানোর ভরসা কয়েকদিন আগেও তো তার ছিল না। রমা কি একদিনও আবেগে ভেঙে পড়েছিল? কাঁপতে কাঁপতে, কাঁদতে কাঁদতে ননদ যা কারো বুকে একবারও কি আশ্রয় খুঁজেছিল? কারোকে টের পেতে দিয়েছিল যে তার কিছুমাত্র সান্ত্বনার প্রয়োজন আছে? এ কথা সত্যি যে যেদিন থেকে গণপতিকে পুলিশে ধরেছিল সেদিন থেকে সে হাসতে ভুলে গিয়েছে। দিনের পর দিন কথা কমিয়ে কমিয়ে প্রায় বোবা হয়ে গিয়েছে। রোগা হতে হতে সোনার বরণ তার কালি হয়ে গিয়েছে। তা সেটার এমন কি বেশি? দুঃখের ভাগ তো সে দেয়নি, সান্ত্বনা তো নেয়নি, লুটিয়ে পড়ে বুক ফাটা কান্না তো কাঁদেনি। একদিন বুঝি কেঁদেছিল, শুধু একদিন। গভীর রাত্রে বাড়ির সকলে তখন ঘুমিয়ে পড়েছে, এক সুহাস ছাড়া। সেদিন সুহাসের বর এসেছিল, তাই বর বউ দুজনেরই হয়েছিল অনিদ্রা রোগ। অত রাতে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে দুজনে হাত ধরাধরি করে রমার ঘরের সামনে দিয়ে তাদের যে কোথায় যাওয়ার দরকার পড়েছিল সে কথা বলার প্রয়োজন নেই। রমা নিজের ঘরে একা থাকত, এখনো তাই থাকে। যাই হোক, রমার ঘরের সামনে দিয়ে যেতে যেতে সুহাস থমকে দাঁড়িয়ে পড়েছিল। স্বামীর সোহাগে সুহাসের সারা শরীর তখন তেতে রয়েছে, কিন্তু কান পেতে ঘরের মধ্যে বিশ্রী একটা গোঙানির আওয়াজ শুনে ভয়ে বেচারির দেহটা হিম হয়ে গিয়েছিল। বরকে ঘরে পাঠিয়ে তারপর সে ডেকে তুলেছিল পরিমলকে। বড় মামি, ও বড় মামি, মেজো মামি ঘরের মধ্যে গোঙাচ্ছে, শিগগিরই এসো। হ্যাঁ, গোঙাচ্ছে? ডাক ডাক, তোর মামাকে ডেকে তোল সুহাস। উফ, কি হবে মা গো? পশুপতিকে পেছনে নিয়ে পা টিপে টিপে গিয়ে পরিমল খানিকক্ষণ বন্ধ দরজায় কান পেতে রমার গোঙানি শুনেছিল। তারপর জোরে জোরে দরজা ঠেলে ডেকেছিল, মেজো বউ, ও মেজো বউ, শিগগির দরজা খোল। প্রথম ডাকেই গোঙানি থেমে গিয়েছিল, কিন্তু তারপর অনেক ডাকাডাকিতেও রমা প্রথমে সাড়া দেয়নি। শেষে ধরা গলায় বলেছিল, কে? আমি। দরজা খোল মেজো বউ, শিগগির খোল। কেন দিদি? পরিমল অবশ্য সেই কৈফিয়ত দেয়নি, আরো জোরে ধমক দিয়ে আবার দরজাই খুলতে বলেছিল। মুখে মুখে কথা কোস না মেজো বউ, দরজাটা খোল, কথাটা শোন, খোল শিগগির দরজাটা। আসছি। কি হয়েছে দিদি? মানে তুই গোঙাচ্ছিলি কেন রে মেজো বউ? গোঙাচ্ছিলাম? কে বলল? বারান্দার আলোয় রমার মুখে চোখের জলের দাগগুলো স্পষ্টই দেখা যাচ্ছিল। একটু থেমে ঢোক গিলে পরিমল বলেছিল, আমি নিজে শুনেছি। তুই কি তবে কাঁদছিলি? হ্যাঁ মেজো বউ? না, কাঁদিনি তো। কে বললে কাঁদছিলাম? বলে
পশুপতির দিকে নজর পড়ায় রমা লম্বা ঘোমটা টেনে দিয়েছিল। শোন না রমা, আজ আমি তোর ঘরে শোবো রে। কেন? ভয় টয় যদি পাস। ভয় পাবো কেন? আমারও তো ভয় নেই। আমার বড্ড ঘুম পাচ্ছে দিদি। বলে সকলের মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছিল। কি রূঢ় ব্যবহার! মনে করলে আজও পরিমলের গা জ্বালা করে। যাই হোক, তারপর থেকে রাত্রে বাইরে গেলে বাড়ির অনেকেই চুপি চুপি রমার ঘরের দরজায় কান পেতে ভেতরে শব্দ শোনবার চেষ্টা করেছে, কিন্তু আর কোনোদিন কিছু শোনা যায়নি। শোনা যাবে কি? রমা কি সহজ মেয়ে? হোক না স্বামীর ফাঁসি, সে দিব্যি মস্ত একটা ঘরে সারা রাত একা নাক ডেকে ঘুমোতে পারে। আজ হঠাৎ অস্ফুট স্বরে একবার মাগো বলে ফেলেছে বলেই ওর যে কিছু হয়েছে এ কথা মনে করবার কোনো প্রয়োজন নেই। মিস্টার দের কড়া সিগারেট টেনে পশুপতির বোধহয় গলাটা খুসখুস করছিল। সে আরেকবার গলা সাফ করে বলল, রেনুর জন্যে তুমি ভেবো না গুণী। ওকে আসতে দেয়নি বটে, কিন্তু ওকে কষ্ট ওরা দেয় না। বিয়ের পর প্রথম শ্বশুরবাড়ি গিয়ে আর আসতে না দিলে 16 বছরের মেয়েকে কষ্ট দেওয়া হয় কিনা গণপতি তা ধারণা করে উঠতে পারে না, কিন্তু বোনটার জন্য তার নিজের বড় কষ্ট হতে লাগলো। ওকে একটা তার করে দিলে হতো না? পশুপতি বলল, তার করে দেবে তোমার কথা থাকে, কাজ নেই, কি আর হবে ওতে। মাঝখান থেকে বাড়ির লোকে হয়তো অসন্তুষ্ট হবে। কাল খবরের কাগজেই তো সব পড়তে পারবে। খবরের কাগজ? তা ঠিক, খবরের কাগজে কাল সব খবরই বের হবে বটে। কিন্তু রেনু কি খবরের কাগজ পড়তে পায়? ভাই খুনের দায়ে ধরা পড়েছে বলে অতটুকু মেয়েকে যারা আটকে রাখতে পারে, এতখানি উদার কি তাদের হওয়া সম্ভব? গণপতি পরিমলের ছেলেকে কোল থেকে নামিয়ে দিল। তবু আপিলের ফলটা আগে থাকতে জানতে পারলে। রাজেন্দ্র বললেন, তাই বরং দাও পশু, রেনুর শ্বশুর মশাইকে একটা তার করে দাও, লিখে দিও, প্লিজ ইনফর্ম রেনু, নয়তো সে বেটা হয়তো মেয়েটাকে কিছু জানাবে না। টেলিগ্রাম লিখতে পশুপতি অফিস ঘরে গেল। মানুষের মধ্যে খোঁজ করলে সব সময় মানুষকে খুঁজে পাওয়া যায়। পাশবিকতা দিয়ে হোক, দেবত্ব দিয়ে হোক, কে আর নিজেকে সম্পূর্ণ ঢেকে রাখতে পারে? গণপতি প্রতি মুহূর্তে টের পেতে লাগলো এরা তার জেল খেটে আসার কথাটা ভুলতে পারছে না। বিচার নয়, বিশ্লেষণ নয়, বিরাগ অথবা খিদেও নয়, শুধু মনে করে রাখা যে তাদের এই গণপতির একটা অকথ্য কলঙ্ক রটেছে। দেশের কাছে, দশের কাছে সে পরিবারের মাথা হেঁট করে দিয়েছে। আইন আদালতে ভালো রকম প্রমাণ না হলেও মানুষের আদালতে তার পাশবিকতা প্রমাণিত হয়ে গিয়েছে। ফাঁসির হুকুম রদ হলেও এর এখানেই শেষ নয়, এখনো অনেক বাকি, অনেক মন ও মানের লড়াই পড়ে আছে। প্রত্যেকের ভেতরের মানুষটি এই অনিবার্য ক্ষতি আর বিপদের চিন্তায় ভীত বিমর্ষ হয়ে আছে। এই যে ভেতরের মানুষ, এ বড় দুর্বল, বড় স্বার্থপর। তাই এই কথাটাও কে না ভেবে থাকতে পেরেছে যে এর চেয়ে ফাঁসি হয়ে গেলেই অনেক সহজে সব চুকে যেতে পারত। যে নেই তার কলঙ্ক কাহিনী কে আর কতকাল মনে করে রাখে? আর মনে রাখলেই বা কি? গণপতি যদি না থাকে তবে এ বাড়িতে কেন তার কলঙ্কের ছায়া পড়তে যাবে? সেটা নিয়ম নয়। লোকে শুধু এই পর্যন্ত ভাবতে পারত যে এ বাড়িতে একটা বদলোক থাকত, যে একটা স্ত্রীলোক ঘটিত অপরাধে জড়িয়ে একটা মানুষ খুন করে ফেলেছিল। কিন্তু সেই লোকটা এখন আর নেই। এই বাড়ির আবহাওয়া এখন আবার পবিত্র। এ বাড়ির মানুষগুলো ভালো। কিন্তু না, তা আর হবার নয়। খারাপ লোকটা আবার ঘরে ফিরে এসেছে। তার দোষে ঘরের আবহাওয়া আবার দূষিত হয়ে উঠেছে। দূষিত হাওয়া
এ বাড়ির মানুষগুলোকে মন্দ করে তুলেছে। অন্তত লোকে তো তাই ভাববে। মোটামুটি এই চিন্তাগুলোই গণপতির মাথায় ঘুরতে লাগলো। ভাবতে ভাবতে হঠাৎ রমার জন্য তার মনে গভীর দুঃখ দেখা দিল। শুধু স্বামীর জন্য ভেবেই তো রমা রেহাই পায়নি। নিজের অন্ধকার ভবিষ্যৎটার দুশ্চিন্তা সহ্য করেও তার মহাশক্তির পরীক্ষা শেষ হয়ে যায়নি। তার সঙ্গে আরও অনেক কিছু জুটেছে। বাইরের জগৎ নরঘাতকের স্ত্রীকে যা দেয় সেসব যে কি, এবং সেসব সহ্য করতে করতে রমার যে কতখানি কষ্ট হতে পারে তা ধারণা করবার মতো কল্পনা শক্তি গণপতির ছিল না। যেটুকু সে অনুমান করতে পারল তাতেই তার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠতে লাগল। যাক, রমার একটা বিরাট দুর্ভাবনা তো অন্তত দূর হয়েছে। তার স্বামী আজ তার ঘরে ফিরে তো এসেছে। তার আরও মনে হলো জেলে বসে রমার দুঃখটা সে ঠিক মতো পরিমাপ করতে পারেনি। অন্যায় যদি কিছু হয়ে থাকে তা শুধু এটুকুই। তাই এই অন্যায়ের জন্য রমার আর কি এসে গিয়েছে, সে বুঝলেই তো রমার দুঃখ কমে যেত না। রাত 2টোর সময় বৃষ্টি পড়া বন্ধ হলে পাড়ার 2-1জন ভদ্রলোক এবং পাড়ার বাইরের 2-4জন বন্ধুবান্ধব দেখা করতে আসলেন। পশুপতির ইচ্ছে ছিল গণপতি আজ কারো সঙ্গে দেখা না করে। ভেবেছিল সেই সকলকে বলে দেবে যে গণপতির শরীর খুব খারাপ, সে শুয়ে পড়েছে। কিন্তু গণপতি এ কথা কানে তুলল না। নিচে গিয়ে সকলের সঙ্গে দেখা করল, বসে আলাপও করল। রমার কথা নতুনভাবে ভাবতে আরম্ভ করার পর গণপতি নিজের মধ্যে একটা নতুন তেজ অনুভব করতে পারছিল। সে বুঝতে পারছিল যাই ঘটে থাকুক, হাল ছেড়ে দিলে চলবে না। নিজের জোরে আবার নিজের জীবনকে গড়ে তুলতে হবে, পারিবারিক সামাজিক দুই। ভূমিকম্পে বাড়ি একটু জখম হয়েছে বলে মাঠে বাস করলে তো চলবে না, বাড়িটা আবার মেরামত করে নিতে হবে। গণপতির মুক্তিতে আনন্দ জানানোর ছলে যারা এসেছিলেন আসলে কৌতূহল মেটাতেই তাদের আশা। গণপতির সঙ্গে কথা বলে সকলে একটু অবাক হয়েই বাড়ি গেলেন। মানুষটা ভেঙে চুরে গিয়েছে সন্দেহ নেই, কিন্তু খুব যে নিচে নেমেছে তা কারও মনে হলো না। সে নিজেই একরকম চেষ্টা করে প্রথম আলাপের আড়ষ্টতা কাটিয়ে আনল। বেশি বলল না, বেশি গম্ভীর হয়েও থাকল না। গোয়ারের মতো ফাঁসির হুকুম পাওয়ার ব্যাপারটাকে অবহেলা করে একেবারে উড়িয়েও দিল না, আবার এমন ভাবও দেখালো না যে ফাঁসির হাত এড়ানোর আনন্দে বিগলিত হয়ে পড়েছে। ভগবান তো আছেন, বিনা দোষে একজনকে তিনি কি শাস্তি দিতে পারেন বলুন তো? এমন আশ্চর্য সারল্যের সঙ্গে এমনভাবে গণপতি মাত্র একবারই মাত্র এই কথাগুলো বলল যে শ্রোতাদের মনে তার প্রতি সত্যি সত্যি একটু শ্রদ্ধার ভাব দেখা দিল। মনে হলো লোকটা হয়তো আসলে অতটা খারাপ নয়। আগন্তুকদের মধ্যে এই পরিবর্তনটুকু টের পেতে গণপতির বাকি রইল না। জয়ের গর্বে আর আশার আনন্দে তার বুক ভরে গেল। এবার তার বিশ্বাস হতে লাগলো যে সে পারবে, তার ভাঙা মান সম্ভ্রমকে আবার সে নিটোল করে গড়ে তুলতে পারবে। আজ চারিদিকে যে ঢিঢি পড়ে গিয়েছে, একদিন সে শব্দ ক্ষীণ হতে হতে শেষে একেবারে মিলিয়ে যাবেই। ঘৃণা আর অশ্রদ্ধার ভাব মরে গিয়ে মানুষের মনে আবার ভালোবাসা, আবার শ্রদ্ধা জেগে উঠবে, নিশ্চয়ই উঠবে। রাত বেড়ে যাচ্ছিল, বাইরে সকলে চলে গেল। গণপতি আর বেশি দেরি না করে সামান্য কিছু খেয়ে নিজের ঘরে শুতে গেল। নতুন জীবন শুরু করতে বাইরের লোকগুলোর কাছে খানিক আগে সে যে সাফল্য পেয়েছিল, তখনও তার মন থেকে তার মোহ কেটে যায়নি। খানিক পরে সেজন্যই রমার সঙ্গে তার বিবাদ বাঁধল। বিবাদ এমনভাবে ফিরে আসার পর রমার সঙ্গে প্রথম দেখা হওয়ার রাত্রে বিবাদ, হয়তো ঠিক তা নয়, কিন্তু রমা ঘরে আসবার ঘণ্টাখানেক পরে দুজনের মধ্যে যেসব কথা হলো সেগুলো বিবাদের মতোই একটা কিছু হবে। আবেগে উচ্ছ্বসিত হয়ে উঠবার সাহস
দুজনের কারোরই ছিল না। ঘরে ঢুকে রমা তাই যেমন আস্তে আস্তে তার কাছে আসলো, সেও তেমনি ধীরভাবেই তাকে বুকের মধ্যে টেনে নিল। রমার ওজন অর্ধেক হয়ে গিয়েছিল, কিন্তু গণপতি সেটা ভালো টের পেল না। তার গায়ের জোরও যে অর্ধেক কমে গিয়েছে। রমার দুচোখ দিয়ে আস্তে আস্তে জলের ফোঁটা নামছিল। তোমায় ফিরে পাবো ভাবিনি। গণপতি তার মাথাটা কাঁধের পাশে চেপে ধরল। আমিও ভাবিনি তোমার কাছে ফিরে আসতে পারবো রমা। শুধু রমার কাছেই ফেরা নয়, গণপতির এই ঘরে তার রমার কাছে ফিরে আসবার স্বাদ। রমাকে দেখবার ফাঁকে ফাঁকে এখন গণপতি ঘরটাও তাকিয়ে তাকিয়ে দেখছিল। প্রায় কিছুই বদলায়নি। বাগানের দিকে দুটো জানলার কাছে যেখানে যেভাবে খাট পাতা ছিল, আজও ঠিক সেইখানে তেমনিভাবেই খাট পাতা আছে। ও কোণের দেওয়ালে বসানো আলোটার ঠিক নিচে রমার সাজগোজের টেবিল। 6 মাস কি সে আদৌ সেজেছিল? এখানে খাটে বসে আজও আয়নাটাতে তাদের প্রতিবিম্ব দেখা যাচ্ছে। রমা আগে মাঝে মাঝে মজা করে জিজ্ঞেস করত, ওরা কে গো? আমাদের দেখছে না তো? দেওয়ালে তাদের বিয়ের সাজে তোলা ফটো। এ বাড়ির আর রমার বাড়ির কয়েকজনেরও ফটো টাঙানো রয়েছে। কেবল পুরনো যে 3টে দামি ক্যালেন্ডার ছিল, তার একটার বদলে 2টো সাধারণ ছবিওয়ালা ক্যালেন্ডার এসেছে। তার অনুপস্থিতির সময়ের মধ্যে একটা বছর পার হয়ে গিয়ে নতুন একটা বছর যে আরম্ভ হয়ে গিয়েছে। আরও একটা পরিবর্তন হয়েছে ঘরের। ঔজ্জ্বল্য কমে গিয়েছে। মেঝেটা সেরকম ঝকঝকে নয়। ফটো আর ছবিগুলোতে অল্প অল্প ধুলো আর ঝুল পড়েছে। চারিদিকে আরও যেন এসে জুটেছে কত অদৃশ্য মলিনতা। কি দেখছো? ঘর দেখছি। ঘর দেখে আর কি হবে? আমরা তো এই ঘরে আর থাকবো না। থাকবো না? কোন ঘরে যাব তবে? আমরা চলে যাব। রমা বিছানায় নেমে একটু সরে ভালো করে বসল। বিবাদ শুরু হয়ে গিয়েছে। গণপতি একটু অবাক হয়ে বলল, কোথায় চলে যাব রমা? যেদিকে দু চোখ যায়, অনেক দূর, অচেনা কোনো দেশে, কেউ যেখানে আমাদের চেনে না, নামধাম জানে না, সেখানে গিয়ে আমরা বাসা বাঁধব। আজ রাতেই সব গুছিয়ে রাখি, কাল সকাল সকাল বেরিয়ে পড়বক্ষণ, কেমন? আর একটা দিনও আমি এখানে আর থাকতে পারবো না। গণপতি বোকার মতো জিজ্ঞাসা করল, কেন? রমা স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, বুঝতে পারছো না? সবাই আমাদের ঘেন্না করে, আমরা এখানে থাকবো কি করে? এমনিভাবে কথা কাটাকাটি শুরু হলো। এমন পাগলের মতো কি কথা বলতে আছে? বাড়ি ঘর, আত্মীয় স্বজন, রোজগার সব ফেলে গেলে কি চলে? কি বা দরকার যাওয়ার? 2-4 দিন লোকে হয়তো একটু কেমন কেমন ব্যবহার করতে পারে, তারপর সব ঠিক হয়ে যাবে। দেখো তুমি এত ভাবছো কেন রমা? ঝগড়া করার মতো করে নয়, আদর করে খুব মিষ্টি ভাষাতেই গণপতি তাকে বোঝাবার চেষ্টা করতে লাগল। বাইরের ঘরে বাইরের কয়েকটি লোকের মন থেকে অন্ধকার ভাব সে যে মোটে আধ ঘন্টার চেষ্টাতে প্রায় দূর করে দিতে পেরেছিল, এ কথা গণপতি কিছুতেই ভুলতে পারছিল না। দেশ ছেড়ে চিরদিনের জন্য বহু দূর দেশে লুকিয়ে থাকবার রমার ইচ্ছেটা তাই তার ছেলে মানুষই বলে মনে হচ্ছিল। অনেকক্ষণ পরে রমা হতাশ হয়ে বলল, যাবে না তাহলে? গণপতি তাকে বুকে টেনে আনল। সস্নেহে তার মলিন গালে আদর করে বলল, যাব না বলেছি পাগলি? চলো না, দুজনে 2-4 মাসের জন্য কোথাও থেকে বেরিয়ে আসি। রমা অসহিষ্ণুভাবে মাথা নেড়ে বলল, না, 2-4 মাসের জন্য আমি কোথাও যাব না, চিরদিনের জন্য যাব। আচ্ছা, কাল এসব কথা হবে রমা। না না না, আজকে বলো যাবে কিনা, এক্ষুনি বলো। কাল ভোরে উঠে আমরা চলে যাব, যাবই। তোমার কি হয়েছে বলো তো?
এমন করে কেউ কখনো যায়? আচ্ছা, তবে থাকো। গণপতি আরও খানিকক্ষণ তাকে আদর করল, আরও খানিকক্ষণ বোঝালো, কিন্তু তার দুর্বল শরীর ক্লান্তিতে ভেঙে পড়তে চাইছিল। তাই আধ ঘন্টা খানেক পরে ছেলে মানুষ বউকে আদর করা ও বোঝানো দুটোই যথেষ্ট হয়েছে বলে মনে করে সে ঘুমিয়ে পড়ল। কি সর্বনাশ হলো গো, কি সর্বনাশ হলো! তুই কি করলি মেজো বউ? তুই কি করলি, কি করলি রে? পরদিন সকালে একটা বিরাট হইচই শোনা গেল। বাড়ির মেজ বউ রমা গলায় ফাঁসি দিয়ে মরেছে। শুনলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প ফাঁসি। প্রযোজনা শান্তনু চ্যাটার্জি। গল্প পাঠে দেবরাজ ভট্টাচার্য। রমা, সুহাস ও মায়ার চরিত্রে জয়তী চক্রবর্তী। গণপতি দেবব্রত ব্যানার্জি। রাজেন্দ্রনাথ হেডমাস্টারমশাই। পশুপতি জয়দীপ সেন। গ্রামের লোক, বিচারক এবং গল্পের সূত্রধার দুর্বার শর্মা। পরিমল, বেনু ও পিসিমার চরিত্রে দেবশ্রী মুখার্জি। শব্দগ্রহণ সুরজিৎ গাঙ্গুলি। আবহ ও শব্দ নিয়ন্ত্রণ গোপাল দাস। পোস্টার সৌরভ মিত্র। গল্পের অডিও রূপান্তর এবং সমগ্র পরিচালনায় সৌভিক সাহা। গল্পটি লেখকের কল্পনাপ্রসূত। বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে তা একেবারেই অনিচ্ছাকৃত ও কাকতালীয়। অডিও পরিবেশনার সুবিধার্থে গল্পের ভাষাটিকে আমরা একটু সহজ করে নিয়েছি। কোথাও কোথাও সামান্য পরিবর্তনও করা হয়েছে। এই অডিও পরিবেশনা শুধুমাত্র মনোরঞ্জনের জন্য। এর উদ্দেশ্য কোনোভাবেই কোনো জাতি, রাষ্ট্র, ব্যক্তি, জাত বা ধর্মকে আঘাত করা নয়। মদ্যপান, ধূমপান, মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কোনো রকম কুসংস্কার বা অন্ধবিশ্বাসকে গুরুত্ব দেওয়া আমাদের উদ্দেশ্য নয়। এমন আরও অনেক গল্প রয়েছে আমাদের কাছে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন।